সৌভাগ্যের দিশারি বললে শুধু ভাগ্য গণনা বা ওই ল্যাপটপে যেটা বেরোলো তার উপর নির্ভর করে তো হচ্ছে, ঠিক আছে, সেটা তো একটা প্রসেস বা সেটা প্রাইম প্রসেস বলা যেতে পারে। কিন্তু এমনও দেখা যায় যে অনেকের সংসারে নানান রকম সমস্যা, মানে এমন একটা ফ্যামিলি যেখানে কেউ খুশি না, সুখী নয়, খুশির থেকেও বড় কথাটা সুখী না। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের একটা ভালো জায়গায় চাকরি বাকরি হচ্ছে না, ছেলেটা ভালো ছেলে, অসভ্য না, কর্তার হঠাৎ করে কিছু সমস্যা হলো, অসুখ হচ্ছে তো হচ্ছেই, এটা ছাড়ছে তো আরেকটা হচ্ছে, আরেকটা ছাড়ছে তো আরেকটা হচ্ছে। তো এখানে তো একটা ফ্যামিলি পুরো ড্যামেজ হয়ে রয়েছে, যেখানে সেখানে কি করে বলবো যে আচ্ছা ওরও হরোস্কোপ দেখো, এরও হরোস্কোপ দেখো, এরও হরোস্কোপ দেখো, কি করা যায়? এই নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং কি করা যায় এর উত্তর দেবেন আমাদের ফেভারিট দেবাচার্যজি। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি আমার মনে হয় যে অনেক সময় দেখা যায় যে বাড়িতে ছেলের চাকরি হতে হচ্ছে না, অথবা কি বলবো মেয়ের বিয়ে হতে হচ্ছে না, বা গৃহে অর্থের ইনকাম আছে, হ্যাঁ অর্থের ইনকামও হচ্ছে কিন্তু অর্থও থাকছে না। আমার 3 জন মানুষ, বাবা ছেলে মা, তাদের মধ্যে একটা চরম অশান্তি, যেখানে হয়তো ছেলেরা ম্যাক্সিমাম দিন বাড়িতেও আসে না বা একই ছাদের তলায় থাকে, বাবা বলে ডাকেও না। তো এইরকম পরিস্থিতির কিন্তু আমরা বহু মানে কী বলবো নিদর্শন দেখে থাকি। প্রথম কথা হচ্ছে যে দেখুন, বাস্তু এমন একটা জিনিস না, মানে কী বলবো, আপনার লাইফের যেমন জন্ম ছক মানে জন্মকুণ্ডলীটা কী বলবো 100% আপনার কী হবে, কখন হবে, কোথায় হবে এবং কত বছর বয়সে হবে, যেরকম ডিটেলসে দেওয়া থাকে, প্রেডিক্ট করার উপর সেগুলো স্টেপ বাই স্টেপ বলা হয়। তেমনি বাস্তুর যদি কোনো নিরিখে, মানে আপনার জন্মছকে যেমন রাহু, কেতু, বুধ, মঙ্গল, শুক্র প্রতিটা জায়গায় বসে রয়েছে, এই ক্ষেত্রেও আপনার বাড়ির মধ্যে প্রতিটা জায়গায় বসে রয়েছে। কিছু কিছু বাড়িতে দেখবেন যারা ফ্ল্যাটে থাকেন, অনেক সময় বাথরুমের দরজাটা খোলা থাকে, হ্যাঁ দেখবেন খেয়াল করে, হয়তো গেস্ট গেছে, আসার সময় দরজাটা খোলা রেখে চলে এসেছে, বা কেউ যে গিয়ে বন্ধ করবে সেই সময়টা কারোর কাছে নেই। নাম্বার 1। যার বাড়িতে ম্যাক্সিমাম সময় দেখবেন যে মানে একদম ফ্ল্যাট টাইপের বাড়ি, বা যাদের ঘরের মধ্যেই পায়খানা বাথরুমটা অ্যাটাচ রয়েছে, তাদের যদি দরজা খোলা থাকে কোনো কারণে পায়খানা বাথরুমে, সেই বাড়িতে অর্থের আগমন হয়তো প্রচুর আছে, কিন্তু কোথাও না কোথাও রাখার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা কম। কারণ রাহুর দৃষ্টি যদি কোনো কারণে ঘরের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি মানুষজনগুলো সুস্থ থাকতে পারে না, এবং কোথাও না কোথাও একটা বড় সমস্যা, মানে অর্থের ইউটিলিটি নেই, থাকবে না, এবং কোথাও না কোথাও বেখাতে, মানে যে খাতে নষ্ট হওয়ার দরকার ছিল বা খরচা হওয়ার উচিত ছিল, সেটা অন্য খাতে গিয়ে এমনভাবে হবে যেটা হয়তো দরকার ছিল না। এটা একটা। এবং দেখবেন বাড়িতে অনেক সময় দেখা যায় যে একটা মানুষ আছেন যাদের অসুস্থতা হয়তো ছাড়েই না, বাড়ির যিনি পরপর অসুখ হয়েই চলে, এটা হচ্ছে ওটা হচ্ছে, হ্যাঁ, এবং অনেক বাড়িতে আপনি শুনতে পাবেন 1 বছরের মধ্যে 2 জন বা 3 জন মারাও গেছেন। স্পেশালি আমরা জানি যে উত্তর দিকটা খুব আমাদের কাছে নেগেটিভ, এবং উত্তর দিকে মুখ করে খাওয়াটা খুব ডিস্টার্ব, বা উত্তর দিকে মুখ করে রান্নাঘর যদি আপনি রাখেন, সেই রান্না যখনই খাবেন দেখবেন বাড়ির সবথেকে সিনিয়র ব্যক্তি যিনি আছেন তার জন্য ডাক্তার মাসে 1 বার হলেও দেখাতে হচ্ছে। আচ্ছা, তো এগুলো যে খুঁটোনাটো বিষয়, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলোর উপর যদি দৃষ্টি রাখা যায় তাহলে আমার মনে হয় যথেষ্ট ভালো। অগ্নিকোণে যদি রান্নাঘরটা থাকে, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে কী বলবো উন্নতির জায়গাটা থাকবে, সেটা 100% থাকবে। এবং বাড়িতে সবথেকে বড় জিনিস হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘর যদি নর্থ ইস্টে না থাকে, সেখানে যদি আপনার বেডরুম থাকে, আপনি দেখবেন যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে বা কাপেল থাকে কোনো, তো তারা কখনো হ্যাপি থাকতে পারছে না, ডিস্টার্ব হয়। যদি নর্থ ইস্টে কোনো কারণে পায়খানা বাথরুম হয়ে থাকে, সেই বাড়িতে তো অশান্তি 100% আছে। সেই বাড়ির যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা তারপরে যিনি নিয়েছেন, কোথাও না কোথাও ক্যান্সার দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা। ওয়েস্টে থাকলে মোটামুটি তাও ঠিকঠাক, কিন্তু একদম নর্থ ইস্টে যদি থাকে কোনো কারণে, তাহলে সেগুলো খারাপ। এবার অনেকের কথা হচ্ছে দাদা ইনকাম তো প্রচুর হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও যেন বাড়িতে ঢুকে শান্তি পাচ্ছি না, বা একটা প্রবলেম, বা কোথাও না কোথাও মনে অনেক সময় বলে না যে আমার সাথে মনে হয় যে কিছু না কিছু একজন সবসময় নড়াচড়া করে, মানে একটা আলগা কী বলবো ভাব কোথাও না কোথাও কাজ করে। আমার মনে হয় সেই জায়গাগুলো হচ্ছে অনেক সময় দেখবেন আমাদের লোককে দেখানোর একটা ভূমিকা অনেক বেশি হয়ে যায়, যে আমি এই করেছি, আমি সেই করেছি। তো যেগুলো হয়তো মানে আমার মনে হয় ইহযুগে সবথেকে বড় একটা জিনিস হচ্ছে মানুষের চোখ। যদি সেই চোখ কোনো কারণে সংসারের মধ্যে পড়ে না, সেই সংসারকে টিকিয়ে রাখা হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা। তো স্পেশালি এর প্রতিকার কী আছে দেখুন,
আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে বলি এখানে, একটু ইন্টারাপ্ট করলাম, সরি। সেটা হচ্ছে আপনি তো নিজেও মানে শহরেই থাকেন একদম এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া ধারাধার করে প্রমোটিং বিল্ডিং হচ্ছে, রাইট। সেই বিরাট বিতর্ক, কে এত বাস্তু মেনে করছে, পেয়ে গেছি জমি ছাচ্ছা করে তুলে দিই। তো ফলে দেখা যাচ্ছে ইদানিংকালে এই যে ফ্ল্যাটে গেছি এবং ফ্ল্যাটে নিচ্ছি, অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রবলেম হচ্ছে। মানে আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন। না একদম, আমি বলবো না সবসময় হয়, কিন্তু লাস্ট 2-4 বছর ধরে আমি যারা দেখেছি যারা ফ্ল্যাট বানান, কারণ তাদের বহু ফ্ল্যাট যখন থেকে যায় না, ধরুন একটা কমপ্লেক্স বানিয়ে আরেকটা কমপ্লেক্সে বানাতে এসছে, সেই কমপ্লেক্সে হয়তো কমপ্লিট বিক্রি হয়নি কারণ বাস্তু রিলেটেড কিছু সমস্যা আছে বলে। যারা জানেন না তারা তো কিনে নেন, কিনে নেওয়ার পরে হাই হুতাশ করেন যে কেন কিনলাম এটা, এখানে আসার পর থেকে তো আমার ভালো কিছু হয়নি, যেদিনকে এসেছি তার 7 দিনের মধ্যে হাজব্যান্ডের হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, কোথাও না কোথাও সেরিব্রাল হয়েছে, বা কোথাও না কোথাও শ্বশুরমশাই গত হয়েছেন। তো কিছু না কিছু আমার এই ফ্ল্যাটে আসার পর থেকে নেগেটিভই হচ্ছে। তো আজকের ডেটে আমি বলবো যারা প্রমোটিং করেন তারা এতটা বোকা নন বা এতটা অল্প বুদ্ধি নিয়ে চলেন না, তারা যথেষ্ট বিচক্ষণ এবং প্রতিটা জায়গাতেই বাস্তুর কিছু না কিছু ভূমিকা রাখেন, এবং তারাও নর্থ ইস্টে একটা মন্দির রাখার চেষ্টা করেন যে টোটাল প্ল্যানটার যেন কোথাও না কোথাও একটা ভারসাম্য বজায় পায়। মানে টোটাল বিল্ডিংয়ের দেখবেন নর্থ ইস্টে কোথাও না কোথাও একটা মন্দির রাখছেন তারা, এটা একটা পজিটিভ জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ঘরটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি আমার মতো করে বানালাম। তো হ্যাঁ অবশ্যই ফ্ল্যাটের যিনি প্রমোটার আছেন তার মতো করেও, কিন্তু সেই জায়গাতে যদি কোথাও ভুল হয় তাহলে সম্পূর্ণ দায়িত্বটাই আপনার থাকবে। তো সেক্ষেত্রে আর বলার কিছু থাকবে না। যদি প্রমোটারের হিসেব মতো আপনি ফ্ল্যাটটা নেন তাহলে সেক্ষেত্রে যদি কিছু ভুল ভ্রান্তি মনে হয় আপনি একজনকে দেখান, কোনো একজন যারা বাস্তুবিদ আছেন তাদেরকে দেখান, সে যদি কোনো কারণে সেটাকে রেকটিফাই করতে বলে বা যদি কোনো কারণে ডিগ্রি ওয়াইজ একটু চেঞ্জ করতে বলে সেটুকুনি চেঞ্জ করুন, তাতেও দেখবেন বিশাল ফল পাওয়া যায়। মানে আমরা ভাবি যে অল্প আদ্র ফল আসছে, তা নয়। আচ্ছা, আমি যে সাবজেক্টটা দেখলাম সেটা হচ্ছে যে অর্থনৈতিক কারণে হয়তো প্রচুর অর্থ ইনকাম করছি কিন্তু বাড়িতে অর্থ দাঁড়াচ্ছে না, বা যে জিনিসগুলো হয়ে যাওয়া উচিত। অনেক সময় বাড়িতে আমরা বলি না যে শো আপ করার একটা ব্যাপার থেকে, হয়তো শো আপ করছি না, আনন্দের চোটে লোককে দেখিয়ে দিচ্ছি, দেখানোর পরে দেখা যাচ্ছে যে সেই জিনিসটার যে রিয়াকশান না, সেই জিনিসটা খুব দুঃখের। আমার মনে হয় সেই জায়গাটা থেকে বেরোতে গেলে সবার আগে দেখবেন বাড়িতে আমরা প্রত্যেকদিন ঘর মুছি, খানিকটা লবণ দিয়ে ঘর মোছা আমার মনে হয় যে বাস্তুর পক্ষে সবসময় বেটার। কারণ আপনার বাড়িতে যতই নজর পড়ুক না কেন, যেভাবেই পড়ুক না কেন, তো আমরা বলি না যে আমরা জানি না যে সত্যি ভূত প্রেত বলে কিছু আছে কিনা, কিন্তু আলটিমেটলি অবশ্যই আছে। যদি গীতাতে তার উল্লেখ থেকে থাকে, আমি তার এগেনস্টে যাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও বলি যে কিছু না কিছু সময় মানুষের চোখ সাংঘাতিকভাবে অশুভ কিছু, মানুষের চোখের কথা বলছি, মানুষের একটা অতৃপ্ত বাসনা থাকে না, তোমার হয়ে গেল আমার হলো না, প্রসন্ন এত ভালো অ্যাঙ্কার আমি কি করলাম লাইফে, হতেই পারে। তো এই যে হ্যাঁ হয়, এবং সেক্ষেত্রে প্রসন্নার লাইফে কিন্তু তার এফেক্ট আসবে না এটা হতে পারে না। প্রসন্না যে জায়গায় ছিল সেই জায়গাতে হয়তো দেখা গেল রেগুলারাইজড বসের সাথে একটা মুখ কালাকালি, না প্রসন্নটা ঠিক হচ্ছে না, বা কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, কোনো কারণে প্রসন্না প্রতিদিন তাড়াতাড়ি আসে, একদিন লেটে আসলো, সেই নিয়ে দেখা গেল মুখ কালাকালি। তো এই কোথাও না কোথাও আপনাকে প্রবলেমে ফেলবেই। তো সেক্ষেত্রে বাড়িতে ঢোকার আগে দেখবেন আমরা প্রত্যেকে একটা পাপোশ রাখি, পাপোশের তলায় খানিকটা সন্দক লবণ রেখে দেবেন। তো বেটার যে জিনিসগুলো করলে পরে আমার মনে হয় যে কোথাও না কোথাও বাস্তু রিলেটেড প্রবলেমগুলো নিজের থেকে মেটানো সম্ভব। সেই জিনিসগুলো করতে পারলে অসুবিধার কোনো কারণ নেই। ঠিক কথা। তবে সবচেয়ে ট্রাবল যেটা, ধরুন একটা বিল্ডিং আমি করতে চাইছি, একদম আপনি বাস্তুবিদ, মানে আপনি তো জেনুইন বাস্তুবিদ, মানে দেবাচার্য বাস্তুবিদ, সেটা আমি জানি। তো আগে কেন আমি আসছি না? আমার কথাটা হচ্ছে আমার প্রমোটার কার সঙ্গে কথা বলছে সেটা বড় কথা না। শরীর না খারাপ হলে আপনি কখনো ডাক্তারের কাছে যান? আরে কি যন্ত্রণা! তাই বিল্ডিং তুলে দেওয়ার পর তারপরে আমি দেবাচার্যের কাছে গিয়ে বললাম যে আমাকে বাঁচান। হ্যাঁ, আলটিমেটলি শরীর খারাপ না হলে কেউ ডাক্তারের কাছে যায় না, বিপদে না পড়লেও কেউ অ্যাস্ট্রোলজার বা উকিলের কাছে যায় না, খুব স্বাভাবিক ব্যাপার। এবং দেখবেন এই কয়েকটা জায়গাতেই খুব বেশি পরিমাণে কর্মের সাথে, মানে যে কর্মজীবনটা যাদের থাকে তাদের সাথে বেশ কিছু ওয়ার্ডও জড়িত থাকে, মানুষ বিভিন্ন নামে তাদের ডেকে থাকেন। কিন্তু যাই হোক, আলটিমেটলি দরকার কিন্তু সমাজে কিছু মানুষের প্রতি। হ্যাঁ, তো সেটাই আমার কথাটা হচ্ছে যে আমি দেবাচার্যের কাছে যাব। একদম, আমার বিল্ডিং উঠে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, তারপর আমার মোটেই ভালো যাচ্ছে না। একদম।
তো সেটা নিশ্চয়ই দেবাচার্যজির কাছে দেবাচার্যজি নিশ্চয়ই আমাকে সলিউশন। যদি প্রমোটারের এন্ড হয়, প্রমোটারের জানা আছে, প্রমোটার সেই জিনিসগুলো, প্রমোটার জানা নেই ধরে নিন, হ্যাঁ, তাহলে প্রমোটার সেই জিনিসটা করবে। যেমন স্পেশালি আমি সবসময় বলি, যদি কোনো প্রমোটার আপনি দেখবেন যে একদম পাড়া শেষ গলির যে বাড়িটা আছে সেই বাড়িটা যদি নেন না, সেই জায়গাটা নেন, নিয়ে প্রমোটিং করেন, ওনার একটা ফ্ল্যাট বিক্রি করতে গেলে ওনার কালঘাম ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, আমারই বাড়ির উল্টো দিকে হয়েছে সেটা একদম, এবং সোজা একদম গিয়ে লাস্ট যেখান থেকে একটা রাস্তা আপনার একদিকে যাচ্ছে আর একটা রাস্তা আপনার ফ্ল্যাটের দিকেই ঢুকছেন, তো ঠিক ওই কর্নারটা শেষ মাথার গলির শেষ মাথার বাড়িটা যদি ফ্ল্যাট হয়, ওই ফ্ল্যাটের একটা বাড়ি বিক্রি করতে গেলে পরে একটা ফ্ল্যাট বিক্রি করতে গেলে প্রমোটারের কালঘাম ছুটে যাবে। বা আপনি যদি ওখানে কোনো কারণে বাড়ি করেন, আপনি দেখবেন প্রথম 7 বছর আপনার ফ্যামিলিতে কোনো কিছু প্রবলেম নেই, 8 বছরের মাথায় আসবে লোন, 10 বছরের মাথায় আসবে ব্যাংকের চিঠি, এবং ব্যাংক এসে আপনার বাড়িতে তালা মেরে দিয়ে যাবে, নোটিশ আসবে, এবং আপনি বাড়ি বিক্রি করার জন্য ফেসবুক, ইউটিউব বা যেখানে যেখানে আছে সেখানে তার ছবি ছাড়ছেন। একটা ফোন নিয়ে নিই দাদা। একদম। হ্যালো হ্যালো, আমি বেহালা থেকে বলছি, রিনা আচার্য। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ের জন্ম হচ্ছে 29/3/99 আর রাত্রি 7:29 কলকাতা। 29/3/99। রাত্রি 7:29। সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ, সোমবার। সিংহ রাশি, তুলা লগ্ন জানা আছে? সিংহ রাশি তুলা লগ্ন। হ্যাঁ, ত্রয়োদশী 29/99 7:29। আমি অতটা লগ্নটা জানি না। ওকে, সিংহ রাশি, তুলা লগ্ন, ত্রয়োদশী শুক্লপক্ষে জন্ম, যথেষ্ট ভালো, খারাপ তো কিছু দেখছি না। গণ হচ্ছে নরগণ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে জন্মছক অনুযায়ী মঙ্গলটা বকরি, অহেতুক কিছু জটিলতার সম্মুখীন সবসময় হতে হবে। আচ্ছা, জন্মছক অনুযায়ী লগ্ন হচ্ছে, আচ্ছা, শুক্রের ঘরে মঙ্গল এবং মঙ্গলের ঘরে শুক্র। আচ্ছা, শনি নিচস্থ, ভেরি গুড। আচ্ছা, মাঙ্গলিক দোষও এখানে রয়েছে। আচ্ছা, থার্ড হচ্ছে থার্ড হাউস, ফোর্থ হাউসে কেতু, ফিফথ হাউসে বুধ, সিক্সথ হাউসে রবি বৃহস্পতি। আচ্ছা, সপ্তম, অষ্টম, নবম, দশমে হচ্ছে রাহু, একাদশে চন্দ্র। দেখুন, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, এটা তো খুব কমন ব্যাপার, কিন্তু শুক্রের ঘরে মঙ্গল থাকলে বা মঙ্গলের ঘরে শুক্র থাকলে না, লাইফের স্যাটিসফ্যাকশনের পরিমাণটা কম হয়, মানে আত্মসন্তুষ্টি, আমি আত্মসন্তুষ্টি থাকবে না। হ্যাঁ, আমি যেটা করে খুব তাড়াতাড়ি হ্যাপি হব, বা আমার লাইফে এটা এই সময় পাওয়া উচিত ছিল আমি পাচ্ছি না, তো এই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও একটা কী বলবো হতাশার কারণ তৈরি করে। শনি নিচস্থ রয়েছে শুক্রের সাথে, এবং শুক্র মঙ্গলের সংযোগ এখানে। সিক্স হাউসে বৃহস্পতি আশানুরূপ ফল নেবে, কোথাও না কোথাও মাঝে মধ্যে একটু সমস্যা পাওয়ার যোগ থাকবে। চন্দ্রের ঘরে রাহু, আমি বললাম যে হতাশার জায়গাটা, কিন্তু ওভারঅল কিন্তু কর্মজীবনটা ভালো পাওয়া উচিত ছিল, মানে উচিত। এবং আমার মনে হয় বৈবাহিক জীবন নিয়ে বা বৈবাহিক জীবনে পা রাখা নিয়ে প্রশ্ন হওয়া উচিত, বা সেদিকে এগোচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত জীবন নিয়ে আমি জানতে চাইছি। একদম, বিবাহিত জীবন নিয়ে জানতে চাইছেন। সবার আগে বলি, বিবাহিত জীবনে পা রাখার আগে মেয়ের জটক বিচার অত্যন্ত জরুরি, কেমন? এবং একটু লেট ম্যারেজ হওয়ার জায়গাটা, এমনিতে লেট ম্যারেজের জায়গায় এসে গেছেন উনি। 99-এ, হ্যাঁ, মানে 26, ঠিক আছে, চলছে। এবং আমার মনে হয় যে 29-এর মধ্যেই হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু জটক বিচারটা মাস্ট, সেটা হোক। হ্যাঁ, জটক বিচারটা মাস্ট হোক। এবং বিয়ের আগে অবশ্যই আপনার এলাকার কোনো জ্যোতিষের কাছে গিয়ে, যা শুক্র মঙ্গল রিলেটেড প্রবলেমটা আমি বললাম, তার একটা মাঙ্গলিক দোষ আছে স্যার। মাঙ্গলিক লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ আসে। তো সেই জায়গা থেকে আপনি যখনই বিয়ে দেবেন, আমার বিশ্বাস জটক বিচার করে দেবেন, এবং শুক্র মঙ্গলে একটু প্রতিকার করে দিয়ে, নইলে পরে কী হবে, আলটিমেটলি ওর হয়তো প্রথম অবস্থায় মানে যার সাথে বিয়ে হচ্ছে তাকে ভালো লাগবে, কিন্তু 3-4 মাস পর থেকে নইলে কিন্তু কোথাও না কোথাও মনে হবে যে ভুল করে ফেলেছি, তাড়াতাড়ি করে ফেলেছি। একটু দেখে শুনে বিয়ে হওয়াটা জরুরি, কেমন? ঠিক আছে, ঠিক। ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমি একটা জিনিস দেখেছি, আপনার অনুষ্ঠানে খুব শিক্ষিত, আমি বাকিদের অশিক্ষিত বলছি না, মানে একটা কোয়ালিটি দর্শক, তাদের গাম্ভীর্য, তাদের কথাবার্তা, একটা পার্সোনালিটি, এরকম ধরনেরই ফোন আসে না। একদম, মানে আমি আগের দিনকে আপনাকে বলছিলাম, আপনার প্রোগ্রামেই
একজন বলেছিল যে আপনি মানে আত্মা এবং পরমাত্মার আলোচনা হয়েছিল এবং সেই বিষয় রিলেটেড কথা জিজ্ঞাসা করেছিল যে তাহলে আমি কি করে বুঝবো আমার পাপের পরিমাণটা কতটা, বা মনে পড়ছে? তো আমার মনে হয়েছে, আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছিল আমি প্রথম সিটিভিএনে যে আমার ফোন প্রোগ্রামে এরকম একটা ফোন এসছে যে প্রোগ্রাম সত্যি ওয়াচ করেছে এবং সে কখনো বলছে না যে আমি আমার ডেট অফ বার্থ সম্পর্কে জানতে চাই, আমার সমস্যাটা বা আমার পাপ। হ্যাঁ একদম। তো এই যে ব্যাপারটা না, এটা আমার মনে হয় একটা আলাদা লেভেল, জায়গায় জায়গায় মানুষকে নিয়ে যায় যে ডেট অফ বার্থ টাইম। আমি তো এই প্রোগ্রাম কেন, জ্যোতিষের যতগুলো প্রোগ্রাম হয় প্রতিটা প্রোগ্রামে ফোন করলে জানতে পারবো কিছু আলাদা। যদি আপনি দেখুন এই যে ফোনটা এলো, হ্যাঁ যথেষ্ট। ভদ্র মহিলা কিন্তু একবারও বললেন না আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একবারও বললেন না যে মেয়ের সঙ্গে কারোর প্রেম ছিল, একবারও বলছেন না যে মেয়ের চাকরি বাকরি দরকার। উনি বলছেন যে আমি আমার মেয়ের একটা কথা শুনেছি যে ওর একটা মাঙ্গলিক আছে, ব্যাস ব্যাস। কি করবো বলুন তো? এই একটা ছোট্ট প্রশ্ন। অবশ্যই আপনাকে বলি, যিনি ফোন করেছিলেন আপনি অত্যন্ত শ্রদ্ধেয়, খুব ভালো লাগলো আপনার ফোনটাতে। আপনি যদি মনে করেন, উনি তো বলেই দিয়েছেন যে ভালো কাউকে দেখিনি, ভালোটা পাওয়া খুব মুশকিল, আমি কাউকে খাটো করছি না। আপনি যদি মনে করেন অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, দেবাচার্যজির সঙ্গে। চলে আসে আমাদের আলোচনায়। একদম আগামীতে কি হবে? না, আগামীতে দেখুন যেটা হবে সেটা মোটামুটি আগামী 2-3 মাসের মধ্যে আমার মনে হয় না বড়সড় কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। এবং যে জায়গায় এই সময়টা একটা প্রিপারেশান থাকবে, এবং এই প্রিপারেশানটা আমার মনে হয় যে যুদ্ধের আলটিমেটলি সেটা থাকবে। হ্যাঁ সেটা থাকবে, কিন্তু কোনো কারণে পাবলিকের মধ্যে এই জিনিসগুলো আসবে বলে আমার মনে হয় না। আপনাকে জানি দিই, হ্যাঁ আমি একেবারে আন্দারের খবর আপনাকে বলছি। একদম আপনি মারাত্মক কথা বলেছেন, এগুলো এখনো ডিসক্লোজ হয়নি আমাদের চ্যানেলেও, আমি বলতে চাই না, কিন্তু কথা একটা চলছে, মারাত্মক কথা বললেন। কিন্তু আজকের দিনটাকে আমার সকলকেই বলে রাখি, 4 জুন বুধবার 2025। জেনে নিন, দেবাচার্যজি বলেছেন আগামী 2-3 মাস বাদে, 3-4 মাস, তার মানে হচ্ছে গিয়ে অগাস্ট সেপ্টেম্বর। অসাধারণ বলেছে, অসাধারণ। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নিচে নেমে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। এবং দেখুন কোভিড নিয়ে মানুষ এখন এত ঘামাচ্ছে না, মাথা ঘামাচ্ছে না, বা কোনো রকম আলাদা কোনো রিয়াকশন এটা নেই। কিন্তু যুদ্ধ রিলেটেড ব্যাপারটা যদি বলি, আমরা ভাববো যে ইন্ডিয়া পাকিস্তান থেমে গেছে, এরকমটা নয়, কেউ থামেনি। এটা আজকের ডেটে চুক্তি বলুন, যুক্তি বলুন, বা আমাদের শ্রদ্ধেয় এস জয়শঙ্করজির বুদ্ধি বলুন, তো প্রতিটা জায়গাতে কোথাও না কোথাও একটা গুরুত্ব বা একটা রেখাপাত তো অবশ্যই আছে। আমরাও জানি যে আমরা সাধারণ মানুষ কখনো যুদ্ধ চাই না, হ্যাঁ, কারণ তার পরিণামটা যথেষ্ট ভয়াবহ। কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড যেটা হওয়া উচিত, কারণ শনি মিনে বসে রয়েছে, তো ধ্বংসাত্মক, আমি বারবার করে বলি। তো সেই জায়গাটা থেকে যদি আপনি দেখেন, তো আমার মনে হয় এর অ্যাকশান রিয়াকশান যাই আসুক না কেন, কোথাও না কোথাও ফার্স্ট স্টার্টিং হবে পশ্চিমবঙ্গ কান্ট্রি থেকে। এত কনফিডেন্টলি বলেন কি করে? মানে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার, একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। আমি ধাম এর আগেও দেবাশিসের সঙ্গে প্রোগ্রামে বলেছেন, আমি এক্সট্রাক্টটা নিতে পেরেছি। হ্যাঁ, আজকে আমার প্রোগ্রামে বলেছি, আমি জানি না যে যখন ঘটনাটি ঘটবে আমি থাকবো কিনা, তবে আমি আপনাকে ইন্টারন্যাশনাল, আপনি ইন্টারন্যাশনাল মেটেরিয়াল বলছেন, মানে একটা মানে বিশ্বব্যাপী যে একটা কনস্পিরেসি। আমি আপনাকে ডেট দিয়েও বলে দিতে পারি যে আপনি একদম মানে পারফেক্ট বলেছেন, মানে অগাস্ট সেপ্টেম্বর। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সেই জায়গা অনুযায়ী আমার যেটা মনে হয় যে সবথেকে বড় জিনিস, যেটা পশ্চিমীয় কান্ট্রিগুলো থেকে প্রথম যুদ্ধের বাতাবরণ বা পতাকা ওড়ার একটা দিক থাকবে। আমরা যেটা করছি সেগুলোতে হয়তো গৃহযুদ্ধ, ছোটো ছোটো গৃহযুদ্ধ হয়তো হচ্ছে, আলটিমেটলি প্রাণ হয়তো গেছে বাস্তব, সেক্ষেত্রে এর থেকে দুঃখের কিছু হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও হয়তো বদলা বা ক্রিয়া বা প্রতিক্রিয়া বলবো এগুলোকে, কিন্তু তা সত্ত্বেও যেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কান্ট্রিগুলোর অবস্থা কিন্তু কোথাও না কোথাও একটা বড় ধস নেমে গেছে। এবং যাকে আমরা এই মুহূর্তে সবথেকে শক্তিশালী কান্ট্রিগুলোর মধ্যে একটা রাখতাম, এই মুহূর্তে আমি যদি খোঁজ খবর নিয়ে রাখি, বা যারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, তারা রিসেন্টলি $7 বিলিয়ন ক্ষতি হজম করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কান্ট্রিটার নাম রাশিয়া। হ্যাঁ, কেমন পশ্চিমেই গেল। হ্যাঁ, এবং রাশিয়া, এবং
এই হজম করাটা কিন্তু ভালো দিকে যাবে না, কারণ আমার মনে হয় এরও একটা দিক থাকবে। এবং এই যে মানুষকে উত্তেজিত করা বা ভুল পথে নিয়ে যাওয়া, এইগুলোকেই তো আলটিমেটলি আমরা ধ্বংসাত্মক বলে মানে বলে থাকি। তো সেইগুলোর কারণ কিন্তু অ্যাকচুয়ালি শনি দেবতা। এবং এখন শনির যে বলয় চলছে তাতে পশ্চিমা কান্ট্রিতে যে ফল পাবে, সম পরিমাণ ফল না হলেও তার থেকে যদি 10% কমও হয়, ইন্ডিয়ার উপরে কিন্তু সেটা আছে। তো সেই জায়গাতে ভুল পথে যাওয়া বা যুদ্ধটাকে ভুল পথেই আমরা মনে করি সাধারণ মানুষ, তোমরা তার জন্য। তো আবার অনেক সময় মনে হয় যে না, এটাই দরকার ছিল, এটা না হলে পরে হয় না। তো বাস্তব সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা কোথাও না কোথাও আমাদের সাবধানতাটা জরুরি, খুব জরুরি। আপনি একটা কথা বললেন, যে কথাটা বলতে গেলে দম দরকার, ইকোনমিস্ট হওয়া দরকার, কিন্তু বললেন আমরা যুদ্ধ চাই না কারণ অর্থনীতির উপর চাপ পড়ে। একদম বাস্তব, খুব বাস্তব। মানে এগুলো নিয়ে কেন আলোচনা হয় না, কি করব? মানে আপনি সকালবেলা বলে গেলেন আমি তো চাই যে সারাদিন ধরে মানুষ এটা ভাবুক। তাহলে আপনি একটা মারাত্মক তো বলেছেন যে যেটা মেয়ের 1 তারিখ থেকে 22 তারিখ, আমি উদাহরণ দিয়ে দিয়েছি 22 তারিখ অবধি কি কি ঘটেছে। 7 তারিখ থেকে 22 তারিখ, 7 তারিখ থেকে 22 তারিখ, 7 তারিখে অ্যাটাক করেছিল হ্যাঁ, আমি 22 তারিখ অবধি আপনাকে বলেছি। হ্যাঁ, এবারে আপনার নেক্সট ভয়ঙ্কর ফোরকাস্টটা হচ্ছে কি অগাস্ট সেপ্টেম্বর। তো এই যদি আবার হয় তাহলে তো দ্রব্যমূল্য বৃদ্ধি মারাত্মকভাবে বেড়ে যাবে। ইন্ডিয়াতে ফার্স্ট স্টার্টিং না 3 মাসের মধ্যে এতটা হবে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতে পাবো। না না, তার তো একটা এফেক্ট তো ইন্ডিয়াতে পড়বে। এখানে আপনার কাছে হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটে ধস নেমেছিল যুদ্ধ হওয়াতে। এই ট্রেডেও আপনি মাস্টারপিস। আমি টাকা কিছু সঞ্চয় করতে চাই, একদম। মানে যারা দেখছেন তারা তো বয়স্ক মানুষ অনেক আছেন, বেশিরভাগ, একদম তাদের টাকাটাকে তারা সঞ্চয় করতে চান, কি করবে? না, স্পেশালি আমার মনে হয় সঞ্চয় নেই, এখন যে অবস্থায় আছে সেই অবস্থাটা ঠিক আছে। 2-3 মাসের জন্য টানা হিসা করে কোনো লাভ নেই। এবং আমার মনে হয় বয়স্ক মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যাংক বা পোস্ট অফিসটা সিকিউর, অনেকে আছেন, কিন্তু তাদের হয়তো মেন্টালিটি বা তাদের হয়তো সাপোর্টিং হ্যান্ড বাড়িতে আছে। যাদের নেই তাদের ওই রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজনও নেই। আর মার্কেটের তো দেখুন, মার্কেট সম্বন্ধে যদি কিছু বলতে, যারা শেয়ার মার্কেট রিলেটেড কাজকর্ম করেন তাদেরকে একটাই কথা বলি, মানুষ হোক বা শেয়ার মার্কেট দুটোকেই উপরেই যেতে হয়। হ্যাঁ, মানে হয়তো সাময়িক কিছু দিনের জন্য নিচে থাকা মানুষেরও আর শেয়ার মার্কেটেরও, তারপর হয়তো ভালো জায়গা। তার জন্য ধৈর্য রাখতে হবে। আলটিমেটলি ইনভেস্টার আর ট্রেডারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, সেই জায়গাগুলোকে বুঝতে হবে, বুঝে কাজ করুন। তা না হলে পরে আমার মনে হয় লস ছাড়া শেয়ার মার্কেটে কিছু পাওয়ার থাকবে না। না, তাহলে দুটো ব্যাপার আজকে আপনি বললেন, যে বাস্তু নিয়ে যেটা বললেন এবং সেটা ন্যাশনালি বললেন একদম, মানে শুধুমাত্র এই কলকাতা বা দমদম পার্ক বা নৈহাটির কেস না, একদম সর্বত্র একই ব্যাপার, একইভাবে। এবং বর্তমান কিছু চিত্র আপনার হাতে তুলে দিল। সময় তো ভালো না, সমস্ত নেতা ফেতারা যেভাবে আজকে তাদের, যাই হোক বিতর্কে যেতে চাইছি না, অনেক সময় বাস্তুর গন্ডগোল হয়। সুতরাং বাস্তুর যাদের গন্ডগোল হয় তাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে সুখে নেই, যোগাযোগ করুন। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি আরও দুটো স্টেপ, যেটা অগাস্ট সেপ্টেম্বরে ফোরকাস্ট করেছেন, সাইডে রাখুন। আমি জানি ওটা হবেই, কেন হবে আজকে আপনাদের সামনে আলোচনা করব না, আমি বলবো। 3 নম্বরটা, উনি হঠাৎ করে রাশিয়ার কথা বললেন কেন এত দেশ থাকতে? একটা ঘটনা ঘটেছে কিন্তু, সেটাও বলবো, আজ নয়। এবং মনে করি এই ধরনের শিক্ষিত মানুষ, বিবেচক মানুষ, আজকের তার কাজটা হচ্ছে যে আপনার ভাগ্যের সঙ্গে আপনার অর্থকে জুড়ে দেওয়া, যার জন্য উনি শেয়ার মার্কেটটা সম্বন্ধে বিস্তর পড়াশুনো এবং সেখানে আপনাকে অ্যাডভাইস দিতে পারে। ফলে একটা কম্বিনেশন অফ, আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানটা আমরা এত ওজনদার একটা অনুষ্ঠান করলাম যে এটা আমার স্মৃতিতে থাকবে। এক্সেলেন্ট, আমি আপনাকে অনেক 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 শুভেচ্ছা। আপনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু অনেক শুভেচ্ছা জানি। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল ফিরে আসা সকাল 10:30টায়। নমস্কার।